অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মামলার শেষ নেই। নতুন অভিযোগ ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। কি দুর্নীতি? কোন প্রকল্পের মাধ্যমে দুর্নীতি করলেন অভিষেক? একদিকে এফআইআর, অন্যদিকে আদালতে ধাক্কা। কি করেছেন অভিষেক? তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসি আজকের প্রতিবেদন নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ডায়মন্ড হারবারের সাংসদ। এবার তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হলো। এতদিন অনেকগুলো মামলায় জড়িয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা শিক্ষক নিয়োগ দুর্নীতি আছে, ডিজে মামলা আছে, তার বিরুদ্ধে ডিজে বাজাবো মামলা, স্বাক্ষর জালিয়াতি মামলায় সিআইডি তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তারপরে কৈলাস বিজয়বর্গী গুন্ডা, সেই বিষয়ে মধ্যপ্রদেশের পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছে, সেখানে মামলা চলছে। ফলে মামলায় মামলায় জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় সর্বশেষ সংযোজন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির একটি এফআইআর। এই এফআইআরে শ্রদ্ধার্ঘ্য ভাতার টাকার উৎস নিয়ে বিষ্ণুপুর থানায় একটি এফআইআর দায়ের করেছেন অভিজিৎ দাস ববি। তার বড় অভিযোগ রয়েছে। অভিজিৎ দাস তার অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধার্ঘ্য ভাতার কথা ঘোষণা করেছিলেন 2023 সালের ডিসেম্বর মাসে। 2024 সালে লোকসভা নির্বাচন ছিল, তার ঠিক কয়েক মাস আগে ডিসেম্বর মাসে, 2023-এর ডিসেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধার্ঘ্য ভাতার ঘোষণা করেছিলেন। এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রায় 76,000 বৃদ্ধ প্রবীণাদের প্রতি মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এটা যেমন একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকল্প ছিল, কিন্তু এই প্রকল্পটার আরেকটা মানেও দাঁড়িয়ে যায় যে তার মানে তাকে বৃদ্ধদের পাশে দাঁড়াতে হচ্ছে, মানে রাজ্যের সরকার অর্থাৎ তাঁরই দলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশ্চয়ই বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়াচ্ছে না। যাই হোক, তিনি সেটা করেছিলেন। এই পোশাকই নাম ছিল শ্রদ্ধার্ঘ্য। এই প্রকল্পে প্রায় 6,000-এর মতো স্বেচ্ছাসেবক তারা টাকা ডোনেশন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের জন্য। তাদের কাছ থেকে এই টাকা নিয়ে ভাতা দেওয়া চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পুরো যে ব্যাপারটা, এই টাকা নেওয়া ভলান্টিয়ারদের কাছ থেকে, স্বেচ্ছাসেবকদের কাছ থেকে, এবং সেই টাকাটা বৃদ্ধ বৃদ্ধাদের হাতে তুলে দেওয়া মাসিক 1,000 টাকা ভাতা হিসেবে, এই যে পুরো প্রকল্পটা শ্রদ্ধার্ঘ্য প্রকল্পের নামে, এই পুরো প্রকল্পটাই আসলে ভুয়ো এবং এর মাধ্যমে ব্যাপক টাকার নয়ছয় হয়েছে বলেই কার্যত অভিযোগ করছেন অভিজিৎ দাস ববি। একদিকে যেমন নির্বাচনের আগে এমন একটি প্রকল্পের কথা ঘোষণা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনী ফায়দা লোটার চেষ্টা করেছেন, এবং তার পাশাপাশি এখানে টাকার বা দুর্নীতির গন্ধ পাচ্ছেন তিনি। কি অভিযোগ করেছেন অভিজিৎ দাস ববি আমরা শোনাবো। আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা আজ বিষ্ণুপুর থানায় এফআইআর করেছি। আমাদের প্রশ্ন ছিল এটাই যে প্রতি মাসে যদি 1,000 জনকে উনি বার্ধক্য ভাতা দেন, 1,000 টাকা করে যদি দেন 76,000 জনকে, তাহলে প্রতি মাসে যে 7,60,00,000 টাকা, অর্থাৎ বছরে প্রায় 91 কোটি টাকার মতো, এই টাকার উৎস কী? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে উনি এই যে বার্ধক্য ভাতাটা দিয়েছেন, এই বার্ধক্য ভাতার যে লিস্টটা উনি তৈরি করেছেন দুয়ারে সরকারের মাধ্যমে, এই ডেটাবেস উনি কী করে পেলেন? এটা সরকারি তথ্য, তো একজন এমপির পক্ষে তো সম্ভব নয় এই ডেটাবেস পাওয়া। তাহলে ওনার বিরুদ্ধে কেন তদন্ত করা হবে না? 3 নম্বর, আমাদের যেটা হয়েছে যে এই 6,300 জনের মতো উনি যে ভলেন্টিয়ারের কথা বলেছেন, এই ভলেন্টিয়ারে যদি প্রতি মাসে তাহলে নিয়ার আবার 4,000-4,500 টাকা করে দিতে হবে, অর্থাৎ বছরে 50,000 টাকার উপরে। তা যে ব্যক্তি 50,000 টাকা ডোনেশন দেন, যাদের উনি ওনার অনুগত কর্মী বলছেন, তারা তো ইনকাম ট্যাক্স পেই হবেই, তাই তো প্যান কার্ড থাকবে। তাই এই তথ্যটা ইনভেস্টিগেশন করতে আমরা বলেছি যে অরিজিনাল তারা আদৌ দিয়েছে কিনা, যদি দেয় তারা কারা, তার লিস্ট কোথায়, এবং তাদের প্যান কার্ড, এই সমস্ত তথ্য যাচাই করা দরকার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। অভিজিৎ দাস ববির অভিযোগ তো আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তা এই বিষ্ণুপুর থানা এফআইআর এর আবেদনের পাশাপাশি ইডি এবং আয়কর দপ্তরে অভিযোগ করা হয়েছে। ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তারা যে আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত বিষয় তারা তদন্ত করে থাকেন। ফলে এক্ষেত্রেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে এই বিষয়ে তদন্ত করার আবেদন জানানো হয়েছে, তাদের কাছেও জানানো হয়েছে এই অভিযোগ, এবং তার পাশাপাশি আয়কর দপ্তরের কাছেও এই অভিযোগ জানানো হয়েছে, যাতে তারা এই বিষয়টি খতিয়ে দেখেন যে এই
টাকা কি আদতে কালো টাকা ছিল, কালো টাকা সাদা করার একটা প্রচেষ্টা ছিল এই প্রকল্পের মাধ্যমে, নাকি এই সত্যি সত্যি ডোনেশন তুলেই এই একটা বৃদ্ধ বা বৃদ্ধাদের পাশে দাঁড়ানোর একটা প্রচেষ্টা, সৎ প্রচেষ্টা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য, তদন্ত করে দেখার জন্য আবেদন করা হয়েছে। তবে যে মানে বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে তা যে খুব একটা সাদা তেমনটা হিসেবে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বা তৃণমূল কংগ্রেসের কালীঘাট গোষ্ঠী, এখন তো তৃণমূল ম, তৃণমূল রি, তৃণমূল কা বিভিন্ন গোষ্ঠী হয়েছে, তো তৃণমূল ম গোষ্ঠীর কোনো প্রতিক্রিয়া এখন অব্দি পাইনি, পেলে অবশ্যই আপনাদের জানাবো। এবার একটা তো এফআইআর, একে রামে রক্ষা নেই সুগ্রীব দোসর বলে বাংলা একটা প্রবাদ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে গিয়ে একে রামে রক্ষে নেই নয়, একে এফআইআর এ রক্ষে নেই, আদালত দোসর। আদালতেও ধাক্কা খেয়েছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি ধাক্কা, কোন কেসে ধাক্কা? এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে বহুদিন আগে তিনি একটি রোড অ্যাক্সিডেন্টে তার চোখের বড় রকমের ক্ষতি হয়েছিল, দিল্লির এইমসে চিকিৎসা হয়, বিদেশে আমেরিকায় গিয়েও তাঁর চিকিৎসা হয়েছিল বলে আমরা শুনেছিলাম। মাঝে মাঝেই তিনি যান, চোখের তলার একটা যে হাড় রয়েছে এই হাড়ে তার একটা বড় রকমের ক্ষতি হয়েছিল, তো তিনি চিকিৎসার জন্য বিদেশে প্রায় যান। এই যে এই মুহূর্তে এত মামলায় জর্জরিত হয়ে রয়েছেন এবং তাকে সব সময় সমস্ত কিছু তাকে আদালতে জিজ্ঞাসা করতে হচ্ছে, তাই তার চোখের চিকিৎসার জন্য তিনি 7 দিনের জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়েছিলেন। আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেছিলেন যে 7 দিনের তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হোক, আদালতে আবেদন করেছিলেন তিনি। এবং সেই মামলার যাতে দ্রুত শুনানি হয় সেটার জন্য আর্জি জানানো হয়েছিল। এই দ্রুত শুনানি নিয়েই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। আদালতে কি হয়েছে সেটা আমি বলছি। রাজনৈতিক মহলে প্রশ্ন কেন উঠছে, তার কারণ একদিকে এই ডিজে মামলার ক্ষেত্রে তার কণ্ঠস্বরের নমুনা চেয়েছে সিআইডি, এবং সেই সিআইডি যখন বিধাননগর মহকুমা আদালতে গিয়েছিল, আদালত তারিখটা স্থির করে দিয়েছেন যে আগামী 30শে জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর মহকুমা আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেট এবং ফরেন্সিক বিশেষজ্ঞর সামনে দাঁড়িয়ে তাকে তার কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে। সেই কণ্ঠস্বরের সঙ্গে ওই ডিজে মামলা বাজাবো বলে যে ভিডিওটি সাইবার ক্রাইম থানায় পেশ করে অভিযোগ দায়ের করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেই কণ্ঠস্বরের নমুনা ম্যাচ করিয়ে দেখানো হবে। দেখা হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই হুমকিটা দিচ্ছেন কিনা। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই যদি তার গলা ম্যাচ করে যায়, কণ্ঠস্বর যদি মিলে যায়, তাহলে তিনি যে ওই হুমকিটি দিয়েছিলেন সেটা স্পষ্ট হবে। আর যদি সেটা স্পষ্ট হয় তাহলে তার জন্য কিন্তু খুব একটা সুখকর নয়, কারণ তিনি নিজে একজন সাংসদ, অর্থাৎ আইন প্রণেতা। আইন প্রণেতা হয়ে আইন লঙ্ঘনের কথা বলছেন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে খুব সুখকর হবে না। দেখা যাক সেটা কি হয়। কিন্তু যেহেতু 30শে জুন তার আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা রয়েছে, তাই তিনি তার আইনজীবী আদালতে গিয়ে বলেছিলেন যে তাকে যাতে বিদেশ যাত্রার অনুমোদন দেওয়া হয় 7 দিনের জন্য, 1, আর 2, তার মামলাটি যাতে দ্রুত শুনানি হয় সেটা যেন আদালত দেখে। কিন্তু এই মামলাটি দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে, হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। সৌগত ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন যে মামলাটি স্বাভাবিক প্রক্রিয়াতেই শুনানিতে আসবে। এখনই শুনানি বা দ্রুত শুনানির যে আর্জি, সেই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে মহামান্য আদালতের পক্ষ থেকে। এর ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরো একটা সমস্যা হয়ে গেল যে তাকে কিন্তু আগামী দিনে এই তদন্তকারী যে একাধিক সংস্থা তাকে বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে, তাকে সেগুলোয় হাজিরা দিতে হবে এবং বিধাননগর মহকুমা আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেট এবং ফরেন্সিক বিশেষজ্ঞের সামনে তার কণ্ঠস্বরের নমুনাও আরেকবার করে দিতে হবে একবার। এর আগে আমরা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র তিনি যখন বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল টেস্টের বিষয়টি উঠেছিল, সেটার রেজাল্ট অবশ্য এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানায়নি, কিন্তু এই মামলাটায় অন্তত যদি হয় সেটাও ভালো, তার যদি বিষয়গুলো যদি সামনে অন্তত আসে। তো আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব খারাপ সময় চলছে, সেটা বলাই বাহুল্য। এতগুলো মামলার সঙ্গে আজকে আরো 2টো মামলা যোগ হয়ে গেল। একদিকে যেমন আদালতে ধাক্কা খেলেন, চোখের চিকিৎসার জন্য বাইরে যাওয়ার যে অনুমতি চেয়েছিলেন তিনি, তার দ্রুত শুনানির যে আবেদন, সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এবং তার পাশাপাশি অভিজিৎ দাস ববি তার বিরুদ্ধে যে অভিযোগটা দায়ের করেছেন, সেই অভিযোগের যে তথ্য প্রমাণ তিনি প্রকাশ করেছেন বা
তা তিনি এফআইআর করার সময় বিষ্ণুপুর থানায় জমা দিয়েছেন, আয়কর দপ্তরে জমা দিয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিতে জমা দিয়েছেন বলে জানিয়েছেন। সেই তথ্য প্রমাণ কে কিভাবে দেখেন তদন্তকারী আধিকারিকরা, সেটার জন্য আবার হয়তো জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হতে পারে। দেখা যাক সেক্ষেত্রে কি দাঁড়ায়। আপাতত এই পর্যন্তই, এবং সেই ঘটনার যে আপডেট পাবো অবশ্যই জানাবো আপনাদের। ততক্ষণ আমার সঙ্গে থাকুন। যদি আমার প্রতিবেদন ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন। ধন্যবাদ।